নর্থ ইস্ট মেডিকেল কলেজে এবং এখানে আমরা এই মুহূর্তে দেখছি যে সেনাবাহিনীরা এসেছেন এবং সেনাবাহিনীরা এসেছেন গত বৃহস্পতিবারে এখানে সিলেটের যারা নর্থ ইস্ট মেডিকেল কলেজে যারা নার্সিং স্টুডেন্ট রয়েছেন তারা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিল এবং আন্দোলনের এক পর্যায়ে দেখা গেছে তাদের উপর হামলা করা হয়েছে তাদের আন্দোলনকে বানচাল করার জন্য। তাদের কয়েকটি আন্দোলনের মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে এই নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নাম কি ওনার যে গুলবদনের পদত্যাগের দাবি এবং পাশাপাশি তাদের আরো কয়েকটি দাবি আছে এবং আসলে আজকে এখানে এই মুহূর্তে সেনাবাহিনী এসেছে পুরো এই যে নর্থ ইস্ট মেডিকেল কলেজ সেনাবাহিনী উপস্থিত রয়েছে, তারা পরিস্থিতি কন্ট্রোলের জন্য রয়েছে এবং সাধারণ যারা সিলেট নর্থ ইস্ট নার্সিং মেডিকেল কলেজের সব শিক্ষার্থীরা আছে তারা আসলে সেনাবাহিনী তার সহায়তা নিয়েছে। এই ঘটনাটা হয়েছে মেয়েটা সুইসাইড করার আগে কারণটা বলুন তারপর আপনার কথা শুনবো। মেয়েটা যে সুইসাইড করার আগের দিন মাত্র আমার সাথে যেদিন করছে সুইসাইডটা ওই দিন আমার সাথে ডিউটি করছে, মর্নিং ডিউটি করছিল ওর সাথে আমি ফিমেল সার্জারিতে ওর সাথে ডিউটি করছি। ও আমাকে বিভিন্নভাবে বলছে আমি তোর আপু ছিলাম, বলছে আপু আমি কি পরীক্ষায় ফেল করব, এরকম হবে, আমাকে কি আটকে দেওয়া হবে, আমাকে প্রেসার দেওয়া হইতেছে, এরকম আমাকে ও বলছে অনেক কিছু। আমি বলছি যে না তুমি চিন্তা করো না, তুমি পড়াশোনা করো, আবার ফেল করলে আবার সাপ্লি পরীক্ষা দিয়ে পাশ করতে পারবা। মেয়েটি সেই রাত্রে সেই সন্ধ্যা 7টা-8টার দিক নাগাদ সে মেয়েটি সুইসাইড করছে। কতদিন আগে? এই ঘটনাটা প্রায় গত বছর হয়েছে। আমি তখন সেকেন্ড ইয়ারে ছিলাম, ও ফার্স্ট ইয়ারে ছিল। আমার সাথে ডিউটি করে গেছে, মেয়েটা এরকম বলে গেছে। তারপর আমি ধরে নিলাম মেয়েটা মনে হয় এরকম কোন প্রেশারাইজড কথা শুনছে যে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে, এরকম কোন কথা। তখন প্রতিবাদ করার আমাদের গ্রুপ যে মেসেজের গ্রুপটা আছে ওইটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা কোনো কথা বলতে পারি নাই, আমাদের এই সম্পূর্ণ কেসটা ধামা চাপা দেওয়া হয়ে গেছিল। মানে ওরা অন্যদিকে মুড়টা ঘুরাইতে চাইছে। প্রিন্সিপাল ম্যামের সাথে আরো সহযোগী যারা আছে তাদের নাম বলেন। আকমল স্যার, পরে ভাইস প্রিন্সিপাল সুলেখা ম্যাম, জাকিরুল স্যার, মানে এই ধরনের কয়েকজন কুচক্রি স্যার তারা আছেন, তারা সবাই মানে এরকম মানে ইয়ে করেছেন। তারপর মানে আমরা তো জানতাম না, পরে আমাদের কাছ থেকে মানে এই যে মেয়েটা তাদের জন্য আত্মহত্যা করেছে এই বিষয়টা তারা মানে তুলেই ধরতে চায়নি। তারা বলতে চাইছিল যে না এই মেয়েটা তাদের জন্য আত্মহত্যা করেনি, বরং নিজের পার্সোনাল প্রবলেমের জন্য আত্মহত্যা করেছিল। কিন্তু এটা আমরা মিডিয়ার সামনে তখন তুলে ধরতে পারি না। না এটা তারপরে এটা নিয়ে কাউকে তো বলার সাহস দেওয়া হয়নি, বা যে যারা যদি কেউ প্রতিবাদ করতে চাইতো তাদের উপর আবার জিম্মি করা হইতো যে তাদের পরীক্ষায় ফেল করা দেওয়া হবে। একবার যদি কারোর নাম ফেলের খাতায় উঠে যায় বা সাপ্লি পরীক্ষায় একবার লেগে যায়, প্রিন্সিপাল ম্যাম এতটা জঘন্য যে তাদেরকে আর পাশ করার সুযোগই দেন না। তারা কিভাবে পাশ করবে এই চিন্তা নাই। এই ওনার ক্ষতির দূরটা কোথায় সেটা আমাদের অ্যাকচুয়ালি জানা নাই, তবে আমরা এটা নিয়ে কনফিউজ যে উনি আসলে এতটা জোর কোথা থেকে পান। এরপরে এই যে আপনারা আজকেও এখানে দাঁড়িয়েছেন, কতদিন হামলা হয়েছে, কোনো ভয় পাচ্ছেন কিনা? না আমরা কোনো ভয় পাচ্ছি না, কারণ আমরা আমরা কোনো ভয় পাচ্ছি না, কারণ আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসি নাই। কারণ আমরা যে রকমটা পরিস্থিতি আমরা শিকার হয়েছি, আমরা এতদিন ধরে বলতে পারছি না, আজকে আমরা এই কথাগুলো বলতে পারছি। এমন কোনো স্টুডেন্ট নাই আমাদের কলেজে যে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম দ্বারা কি হ্যারাসমেন্ট করা হয়েছে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের লাইফে এমন কোনো না কোনো ভাবে ঘটনা ঘটেই আছে। তো আমরা এটা আরো কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলি এবং তাদের যে আসলে বক্তব্য যেটি হচ্ছে যে তাদের অনেক টিচাররাই কিন্তু তারা জড়িত আছেন এমন তারা অভিযোগ করছেন। তবে তাদের প্রধান যেটি অভিযোগ এবং মেইন অভিযোগটা হচ্ছে এখানের যে নর্থ ইস্ট নার্সিং কলেজের যিনি হচ্ছেন প্রিন্সিপাল গুলবদন ম্যাডাম, এই গুলবদন মিসকের উপরে তাদের এই অভিযোগ। এবং আমরা আজকে কথা শুনছি সিলেটের যে নর্থ ইস্ট মেডিকেল কলেজের ঠিক ক্যাম্পাসের ঠিক সামনের প্রাঙ্গণ থেকেই। একটু জানতে চাই আপনার। আসসালামু আলাইকুম। আমি ডিপ্লোমা 16তম ব্যাচ এর একজন শিক্ষার্থী। আমি এই প্রতিষ্ঠানে আছি প্রায় 14 মাস। এই 14 মাসে আমি কর্তৃপক্ষের থেকে যেই চাপগুলো পাইছি সেগুলো আর কি বলার মতো না, খুব জঘন্য, যেগুলো একটা মেয়েকে বা যে কোনো একজন স্টুডেন্টকে মানসিক একটা প্রেসারে ফেলে দেবে। ওরা যে কোনো স্টেপ নিতে পারে। যেমন আপনি কিছুক্ষণ আগে নিউজ পাইছেন যে আমাদের বড় আপু একজন সমাপ্তি আপু,
উনি সুইসাইড করছে কোথায়? কলেজের হোস্টেলে। কিন্তু এটা নিয়ে কি কোনো সুষ্ঠু কোনো বিচার হয়েছে? কোনো তদন্ত হয় নাই, কোনো সুষ্ঠু কোনো কিছুই হয় নাই। তবে আমরা এটাও শুনছি, মানে একজন থেকে আরেকজন যে এরকম শোনা যায়, এরকমও শুনছি যে সমাপ্তি আপু নাকি কিছু নোট লিখে রেখে গেছিলেন, কিন্তু এগুলো সরানো হয়েছে, এগুলো গায়েব করা হয়েছে। এরপর আমি যদি বলি আমি আমার কলেজের কথা বলি, কলেজে কিভাবে আমাদের হ্যারাসমেন্ট করা হয়। যেমন আমরা যখন ভর্তি হই তখন আমাদের বলা হয় নাই যে তোমরা হোস্টেলে উঠতে হবে বাধ্যতামূলকভাবে, কিন্তু আমরা যখন হোস্টেলে ক্লাস শুরু হয় কিছুদিন পর প্রিন্সিপাল ম্যাম আমাদেরকে কনফারেন্স রুমে ডাকান, এবং সেখানে নেওয়ার পর আমাদেরকে বলা হয় যে তোমরা যারা হোস্টেলে থাকো না তাদেরকে ডাকানো হয় এবং বলা হয় তোমরা কেন হোস্টেলে থাকছো না, আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় এবং আমাদেরকে বলা হয় যে আমরা নাকি নষ্টা, পতিতা, চরিত্রহীনা, সেই জন্য নাকি আমরা হোস্টেল। এই কথাগুলো আমাদের ভাইস প্রিন্সিপাল সুলেখা আক্তার ম্যাম এবং আমাদের প্রিন্সিপাল ম্যাম গুলবদন ওনারা আমাদেরকে বলেছেন, ওনারা আমাদের ডিরেক্ট বলেছেন আমরা নাকি চরিত্রহীনা, পতিতা এবং নষ্টা মেয়ে, সেই জন্য আমরা হোস্টেলে থাকছি না, আমরা বাইরে থাকছি। এই কথাগুলো ওনারা আমাদের বলেছেন। শুধু এটাই না, হ্যাঁ এটাই তো আমাদের প্রশ্ন, আমরা টিচারের থেকে শিখছিটা কি? শুধু একটাই না। এরপর আপনি খবর পাইছেন যে আমরা জাকিরুল ইসলাম নামে একজন টিচারের বিরুদ্ধে আসছি, যে উনার পদত্যাগ চাই। উনি প্রত্যেকটা মেয়েকে হ্যারাসমেন্ট করেন। উনি মানে কি যে আমার প্রত্যেকটা মেয়েদের, আমাদের ক্লাসের, যেমন আমার শারীরিক গঠন নিয়ে উনি কথা বলছেন। কেন উনি একজন মেয়ের শারীরিক গঠন নিয়ে কথা বলবেন? উনার কি এখানে কোনো রাইটস আছে? কেন উনি আমার শারীরিক গঠন নিয়ে কথা বলবেন? উনি কেন আমার উপর উনার কুদৃষ্টি নিক্ষেপ করবেন? এমনও রেকর্ড আছে যে প্রত্যেকটা ইয়ারে উনি প্রেমে লিপ্ত হয়ে যান স্টুডেন্টের সাথে। এটা কতটুকু যৌক্তিক? একজন শিক্ষকের কোয়ালিফিকেশন কি এইটা? সে কিভাবে এটা করে? বাদ দিলাম। তারপর দেখা যায় কি, আমরা যখন শুরুতে ভর্তি হই কলেজে, তখন আমাদেরকে বলা হয় যে তোমরা প্রথম 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে তোমরা টিউশন ফি দিয়ে দিবা। কিন্তু টিউশন ফি দেওয়া দেখা যায় কি আমরা এটা কন্টিনিউ করতেছি, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টাকা দিচ্ছি। কিছুদিন পর বলা হয় তোমরা অগ্রিম টাকা দিবা, 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরে তোমরা টাকা দিবা। আমরা দিলাম। তারপর আমাদেরকে হুটহাট বলা হয় কি তোমরা কালকে টাকা নিয়ে আসবা, তোমরা পরশু এত টাকা নিয়ে আসবা, তোমরা অ্যাডভান্স 2 মাসের টাকা দিবা। তারা একটা বিষয় জানিয়েছে, আমি এই মুহূর্তে নর্থ ইস্ট মেডিকেল কলেজে আছি, এবং তারা একটা বিষয় জানিয়েছে যে নর্থ ইস্ট নার্সিং মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর গুলবদনের পদত্যাগের দাবিতে আজকে গতদিন তারা বৃহস্পতিবার একতাবদ্ধভাবে আন্দোলন করেছিল। তাদের সেই শান্তিপূর্ণ আন্দোলনে যে এমবিবিএস চিকিৎসক সহ এই নর্থ ইস্ট মেডিকেল কলেজের এবং নার্সিং কলেজের যারা স্টাফ রয়েছেন তারা তাদের উপর হামলা করেছে। এই যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, সিলেট যে নর্থ ইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থীরা রয়েছিলেন, তাদের উপরে তারা হামলা করেছে। এবং তাদের যে বিষয়টি হচ্ছে, আজকে তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি দিয়েছে আজকে, এবং আজকের এই কর্মসূচি শেষে তারা যতটুকু গতকালকে থেকে তারা নর্থ ইস্ট নার্সিং মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা যে বিষয়টি দেখেছে যে তারা বিভিন্ন হামলার সম্মুখীন হয়েছে এবং পাশাপাশি তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, এবং তাদেরকে বলা হয়েছে যে তারা যদি আজকে এখানে আসে তাহলে তারা হামলার সম্মুখীন হবে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি যে সিলেটের চণ্ডীপুল যে নর্থ ইস্ট মেডিকেল কলেজের সামনে। এখানে আজকে নর্থ ইস্ট যে নার্সিং কলেজের যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো, এবং আমরা দেখছি যে বিষয়টা যে তারা এই আন্দোলনের জন্য গতদিন এসেছিলেন এবং আজকে ভোর 8:30 থেকে তাদের এই কর্মসূচি করেছেন বিভিন্ন প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে। পুরো এই ক্যাম্পাসের সব দিকেই রয়েছেন শিক্ষার্থীরা, কয়েক শত শিক্ষার্থীরা একসাথে আজকে নেমেছেন এই আন্দোলন। প্রায় 1000 শিক্ষার্থীরা আজকে নেমেছেন আন্দোলনে, এবং আমরা এখানে অনেক শিক্ষার্থীরা প্রেস রিডিং করছে, তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের যে আজকে যে দাবি সেটি শুনবো। এবং সেনাবাহিনী আসলে সেনাবাহিনী তাদের ডাকে এসে সাড়া দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা আসলে আস্থা রাখছে সেনাবাহিনীর উপর। তো সবকিছু মিলিয়েই আমরা তারা যেটি বলছে স্বৈরাচার হটাও, নর্থ ইস্ট বাঁচাও, এটি আসলে বলছে তারা নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল ডক্টর গুলবদনের যে পদত্যাগের দাবিতে তারা এই কথাটি বলছে। এবং তারা আরেকটা কথা বলছে যে উই ওয়ান্ট জাস্টিস, তারা বিচার চায়, উই ওয়ান্ট জাস্টিস, স্টেপ ডাউন প্রিন্সিপাল। কেন আসলে তারা এই প্রিন্সিপালের উপর, এবং আরেকটা বিষয় হচ্ছে যে তারা বিভিন্ন প্ল্যাকার্ড এবং সাইনবোর্ড নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছে এবং তাদের সেগুলো আমরা শুনবো। অনেকেই সংযুক্ত রয়েছেন আমাদের সাথে, সবাইকে আমরা জানাতে চাই যে
একটু আপনার কাছে একটু জানতে চাই আসলে আপনাদের আজকে কি দাবি নিয়ে আপনারা আজকে এখানে আন্দোলন করছেন? আমরা মূলত প্রিন্সিপালের পদত্যাগের জন্য আজ নেমেছি এখানে। তো আমরা যতক্ষণ পর্যন্ত প্লাস্টিক বুলবুল মানে ওনাকে নিয়ে আপনাদের কি অভিযোগ? ওনাকে নিয়ে আমাদের অভিযোগ অনেক কিছুই আছে, স্পেসিফিক ভাবে বলতে গেলে অনেক কিছু আছে। অনেকের সাথে উনি অনেক খারাপ ব্যবহার করেছেন। আমরা ওনার পদত্যাগ না হওয়া পর্যন্ত এই ক্যাম্পাস আমরা ছাড়বো না, এটাই আমাদের দাবি। আমরা দেখেছি গত বৃহস্পতিবারে আপনাদের উপর হামলা হয়েছে, কে পাকারা আপনাদের উপর হামলা করেছে এবং আজকে আমরা শুনেছি আপনাদেরকে হুমকি দেওয়া হয়েছে। আমরা তো আমাদের দাবির জন্য মাঠে নেমেছি, হঠাৎ করে কিছু ডাক্তাররা আমাদের মারার জন্য তারা এগিয়ে এসেছে, যা আমাদের মানে আনএক্সপেক্টেড ছিল। মেডিকেল স্টুডেন্টরা আমাদের মারার জন্য ওরা অনেক কিছু যন্ত্রপাতি নিয়ে আমাদের ঢিল ছুঁড়ে মেরেছে, আমাদের অনেকে আহত হয়েছে। আমাদের দাবি তো একটাই, যে প্রিন্সিপালের পদত্যাগ। উই ওয়ান্ট জাস্টিস। একটু কথা বলতে চাচ্ছিলাম সিলেটের যে আমার নাম মনিকা দাস। কিসে লেখাপড়া করছেন? আমি নর্থ ইস্ট নার্সিং কলেজের ডিপ্লোমা 3rd ইয়ারে। আপনারা আজকে এখানে অবস্থান কর্মসূচি করছেন? আমরা আজকে অবস্থান কর্মসূচি করতেছি কারণ আমরা বিগত কয়েকদিন ধরে এই গত বৃহস্পতিবার থেকে আমরা আসছি এখানে আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাম এবং জাকিরুল এবং আকমল স্যারের পদত্যাগের বিষয় এবং আমাদের কিছু ইন্ডিভিজুয়াল দাবি আছে স্টুডেন্টদের। তো আমরা সেই দাবিগুলো পূরণের লক্ষ্যে এখানে আসছিলাম, শান্তিপূর্ণভাবে আমাদের একটা আন্দোলন চালিয়ে যেতে। আমরা কলেজে অবস্থান করি, ক্যাম্পাসের ভিতরে অবস্থান করি। তারপরে আমাদের আন্দোলন চলছিল ঠিকঠাক মতো। আমাদের যে প্রফেসর নাজমুল স্যার, ওনাকে আমরা বলছি যে আপনি আমাদের দাবিগুলো পূরণ করেন। আমরা একটা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু 24 ঘন্টার আলটিমেটামে কাজ হয়নি, পরিস্থিতি অন্যদিকে যাইতেছিল। তো আমরা ভাবছি 1 ঘন্টার ভিতরে উনি জানাবেন, কিন্তু উনি আমাদের কোনো কিছু না জানিয়ে তো আরেকজন মেডিকেলের একজন এমডি স্যার আছেন, উনি আসছেন আমাদের ওইখানে আন্দোলনের মাঝখানে এসে আমাদেরকে হুমকি দিছে, বা আমাদের যে ছাত্ররা নিচে ছিল ওদেরকে বলতেছিল যে তোমাদেরকে দেখে নেব, তোমরা আমাদের লাইফটাকে হেল্প করে দিতেছো। তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তারপরে মেডিকেলের স্টুডেন্টরা ভাবছে আমাদের যে প্রফেসর নাজমুল স্যার, ওনাকে মনে হয় আমরা অ্যাটাক করতেছি বা ওনাকে আমরা নির্যাতন করতেছি, নিপীড়ন করতেছি, এরকম কোনো কিছু একটা ওরা ভাবতেছিল। পরে ওরা এসে আমাদের এটার জন্য অ্যাটাক করে আমাদের উপরে এবং প্রায় আমরা 10 জনের মতন আহত হয়েছি নার্সিং স্টুডেন্টরা। 2 জনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে এটা হয়ে গেছে। পরে কি আর বলবো, এখন আমাদেরকে পরে জানানো হয়েছে, সেনাবাহিনীরা আসছে, পুলিশরা আসছে, আমাদেরকে জানানো হয়েছে যে শনিবারে আমাদের একটা ওরা জানাবে, একটা রেজাল্ট দিবে যে আমরা কি করব বা আমাদের দাবিগুলো কি মানা হয়েছে কিনা সেগুলা। তো পরে আমরা আসছি, এই জন্য আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি। আমরা কলেজে কোনো আমার হাতে সমস্যাটা হয়েছে, আমি যে এই যে আমার হাতে সমস্যাটা হয়েছে, এটা হয়েছে যে আমি গত যে বৃহস্পতিবার যে হামলাটা হয়েছিল তখন আমার হাতে গ্লাস ভাঙে এরকম হয়েছিল। যে মেডিকেলের স্টুডেন্টরা আছে না, ওরা এমবিবিএস যারা ইন্টার্নি ডাক্তারগুলো আছে, ওরা পিছন থেকে ওরা আমাদের হোস্টেলের ডিল ছুটতেছিল। কারণ ওরা ভাবছে যে ওনাদের যে আছে, উনি আসছে আমাদের কাছে ভুল বোঝার জন্য একটা ওনারা আমাদের উপর হামলা করে। এরপর ওরা ভাবছে যে ওদের যে আমাদের যে ডিরেক্টর স্যার নাজমুল স্যার, ওনার কাছে তো আমরা দাবি পেশ করতে আসছি। ওরা ভাবছে যে ওরা স্যারকে আমরা অ্যাটাক করতেছি, জিম্মি করে রাখছি, ওরা এটা ভাবছে ভেবে ওরা আসছে ওদের স্যারকে বাঁচাই নিতে। তাহলে স্যারকে বাঁচাই নিতে গিয়ে আমাদের উপর হামলা করছে। এটাই কারণ ছিল। কিন্তু আমরা স্যারের কাছে বলবো না তো কোথায় গিয়ে বলবো আমরা, সেটা বলেন। আমরা স্যারের কাছে আমাদের দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো নিয়ে আসছিলাম। ওরা আমাদেরকে ভুল বুঝে আমাদের এরপর ওনারা আপনাদের এখানে একজন স্টুডেন্ট আত্মহত্যা করেছে। এই ঘটনাটা হচ্ছে যে হোস্টেলে মানে মানুষের উপর এমন ভাবে নির্যাতন করা হতো যে উনার অত্যাচার মানুষ সহ্য না করতে পারে নাই। এরপরে শিক্ষার্থীরা সহ্য করতে পারে না। এরপর ওনারা মানে পরীক্ষার ফেল করার ভয় দেখিয়ে বা উনাদের কোনো অনেক কিছু বলেন। আমরা যদি এগুলো রাখতে না পারি, ওনারা মেন্টালি হ্যারাসমেন্ট
করেন, এরপরে আমরা যদি এদের কথা রাখতে না পারি, ওনারা বলেন যে আমাদের বাইবাতে বা মেইন এক্সামে ফেল করে দিবেন, এরকম মানে এমন ভাবে দিচ্ছে যে মানে ওদেরকে ধরাও যাচ্ছে না, কিছু বলাও যাচ্ছে না, মানে আমাদের উপর এমন ভাবে নির্যাতন করা, জিম্মি করে রাখা হয়েছে, আমরা কিছু বলতে গেলেও আমাদের বারবার ভাবতে হয়। এরপরে এরকম অত্যাচার সহ্য না করতে পেরে অনেক মেয়েরা কলেজ থেকে চলে গেছে, একজন আত্মহত্যা করেছে। কি জন্য আমাদের বোন আত্মহত্যা করবে? একজন ম্যাডাম হয়ে যদি এরকম জিম্মি করা হয়, তারপরে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমাদের মা বাবা তো আমাদের নিরাপত্তার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য কলেজে পাঠানো। আমরা যদি এখানে এসে আত্মহত্যা করা লাগে, তাহলে আমরা এখানে এসে কি পাবো? আমাদের পাবোটা কি? আমরা আসলে অনেক শিক্ষার্থীরা তারা যেটি আসলে বিভিন্ন তাদের বক্তব্য এবং তাদের কথা বলার আসলে শেষ নেই, এবং তারা বিভিন্ন প্লে কার্ড নিয়ে আজকে দাঁড়িয়েছে। এবং এই মুহূর্তে আমি আছি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজের ঠিক সামনেই, এবং এখান থেকে সরাসরি আমরা সংযুক্ত রয়েছি। এবং অনেকেই দেখছেন তারা যে বিভিন্ন প্লে কার্ড নিয়ে এক দফা এক দাবি পদত্যাগ, অর্থাৎ প্রিন্সিপাল যেটি নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল গুলবদন ম্যাডামের পদত্যাগের দাবিতে আজকে তাদের এই কর্মসূচি। এবং গত বৃহস্পতিবারেও তারা এখানে গত বৃহস্পতিবারেও তারা এই এক দফা এক দাবিতে নেমেছিল, এবং তারা উই ওয়ান্ট ফ্রিডম, উই ওয়ান্ট ফ্রম জাস্টিস, এরকম বিভিন্ন প্ল্যাকার্ড এবং স্টিকার নিয়ে বেরিয়ে এসেছিল। কিন্তু তাদের উপর ওসমানী মেডিকেল কলেজের দুঃখিত নর্থ ইস্ট মেডিকেল কলেজের যারা ইন্টার্ন এমবিবিএস চিকিৎসক রয়েছেন, তারা তাদের উপর হামলা করেছে। ইন্টার্নি চিকিৎসকরা এই যে নার্সিং কলেজের যেসব স্টুডেন্ট রয়েছেন তাদের উপর হামলা করেছে, এবং অনেকেই আহত হয়েছেন। এবং আমি একটা বিষয় জানাতে চাই যে এই নর্থ ইস্ট কলেজের দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি রয়েছে, এবং দেখা গেছে যখনই তারা এই দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক তখনই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে। কোনো কিছু বলতে চাইলে তারা ম্যাডাম, যেহেতু স্টুডেন্ট অনেক নার্সিং এ ছেলেও আছে মেয়েও আছে, মেয়েরা যখন ছাত্রীরা যখন কথা বলতে চায় ম্যাডামের কাছে সুযোগ না পেলে স্যারের কাছে যায়, কোনো জায়গায় গিয়ে আসলে তারা তাদের কথাগুলো বলতে পারছে না। এবং বিশেষ করে যে গত 5 আগস্ট দেশে বাংলাদেশের সাবেক স্বৈরাচার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর অনেকেই আসলে মুখ থেকে তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন এবং কথা বলছেন, এবং এই দেশের এই স্বাধীনতা অর্জনে আমরা দেখেছি সবচেয়ে বড় ভূমিকা রাখেছে এই স্টুডেন্টরাই।